নমস্কার। কবিতা পাঠের অবসর পেয়েছি। প্রবাসে দৈবের বশে কিছু কবিতা আমি ইন্টারনেট অনুসন্ধান করে পেয়েছি। এমন কিছু কবিতা যে কবিরা এবং যে কবিতাগুলি অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত স্পর্শ করে এমন কিছু কবিতা। প্রথমে শক্তি চট্টোপাধ্যায়। যেতে পারি, কিন্তু কেন যাব? ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে, এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাক ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। পরবর্তী কবি মহাদেব সাহা। তুমি এখন কেমন আছো? তুমি এখন কেমন আছো? কতদিন হয় তোমাকে দেখি না। কতদিন হয়, কতদিন মানে 100-200 নয়, 1 কোটি বছর। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, তোমাকে দেখি না। মন খুব খারাপ হয়ে যায়। কতদিন হয় তোমার মুখের একটিও কথা শুনি না আর। বুকের মধ্যে পৌষের খরপোড়ার আগুন ধিকি ধিকি জ্বলে। কেঁদে ওঠে আত্মা, তোমার দেখা পাই না। 1 কোটি বছর দেখা পাই না। তোমার কথা মনে পড়ে যায়, খুব মনে পড়ে যায়। তুমি এখন কেমন আছো? কোথায় আছো? মনে হয় তোমার জন্য সারা পৃথিবী এক্ষুনি চষে বেড়াই। জাতিসংঘের সদর দপ্তরের সামনে ধর্ণা দিই, পার হই দুর্গম গিরিশৃঙ্গ, পৃথিবীর সর্বাপেক্ষা খরস্রোতা নদী। তুমি এখন কেমন আছো? শুধু এই কথাটা জানাবো। তুমি এখন কেমন আছো? শুধু এই কথাটা জানার জন্য বৃহত্তম নগরীগুলোর পথে পথে ঘুরে বেড়াই। 1 কোটি বার ISD টেলিফোন ঘোরাই। তুমি এখন কেমন আছো? কতদিন হয় তোমাকে দেখি না, তোমাকে দেখি না। মন বড় খারাপ হয়ে যায়, বুকে তুষের আগুন জ্বলে। আর কবে কোথায় তোমার দেখা পাবো? তুমি এখন কেমন আছো? মহাদেব সাহা। মন খারাপ হয়ে যায়, কতদিন হয় তোমার মুখের একটিও কথা শুনি না আর। তুমি এখন কেমন আছো? কোথায় আছো? মনে হয় তোমার জন্য সারা পৃথিবী এক্ষুনি চষে বেড়াই। জাতিসংঘের সদর দপ্তরের সামনে ধর্ণা দিই। এরকম 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 সব ইচ্ছে। তুমি এখন কেমন আছো? কতদিন হয় তোমাকে দেখি না, তোমাকে দেখি না। মন বড় খারাপ হয়ে যায়, বুকে তুষের আগুন জ্বলে। আর কবে কোথায় তোমার দেখা পাবো? পরের কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দিব্যি আছি। বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা, কিন্তু খুবই ভালো আছি। এই তো বেশ ঘুরছি ফিরছি, লম্ফে ঝম্পে দিন পেরুচ্ছি। একটু খোঁচা,
একটু ব্যথার টনটনানি, তবু বলবো দিব্যি আছি। উল্টোপাল্টা ঝড়ের ধাক্কা খেয়েছি ঢের, সেসব হলো আগের জন্মে, যখন তখন আয়ুর খরচা, আগুন হাতে ফুলের চর্চা, এসবই তো খালি পেটের দুনিয়াদারি। দুবার কি হয় মানব জন্মে? তারাপদ রায়, 50 বছর। একদিন দক্ষিণ দিক থেকে বাতাস আসে, হালকা রোদে ভরে যায় বাড়িঘর। সিঁড়ির একপাশে ঘাসের মধ্যে কয়েকটি ছোট ছোট নীল ফুল ফুটে ওঠে। আমাদের হারিয়ে যাওয়া পুষি সোনা 3 দিন পরে বাড়ি ফিরে আসে। কিছু বলার আগে পায়ের ওপর মাথা ঘষে গড়গড় করে। একদিন নীল রঙের চিঠি আসে বিদেশি ডাকে, গত জন্মের বন্ধুর কণ্ঠস্বর ভেসে আসে দূরভাষে। অনেক দিন পরে একদিন সব বাসনা পূর্ণ হয়ে যায়। পুরনো আম গাছের ডালে নবীন মঞ্জরি, দক্ষিণ দিক থেকে বাতাস আসে, অনেক দিন পরে একদিন। পরের কবি আলোক সরকার, একদিন। একদিন আর কোনো দুঃখই পাবো না। সন্ধেবেলা বাড়ি ফিরে এসে দামি ইজি চেয়ারের ভেতরে নিজেকে সঁপে দিয়ে বেয়ারার হাতে ঠান্ডা জল খাবো। একদিন অত্যন্ত কৌতূহল বলে মনে হবে এইসব কবিতা, বিনিদ্র রাত্রি, শিল্পের গভীরতম মানে। যেমন 20 বছরের প্রেম বহুদিন পরে ফিরে এসে চুলের ভেতরে হাত রাখলেও শুধুমাত্র মমতা ঘনায়, কোনো উত্তেজনা নয়, শিহরণ নয়, সেই রকম সহজ আঙুলে। একদিন প্রিয় কবিতার বই খুলে পড়ব। একদিন আর কোনো দুঃখই পাবো না। অন্ধকারে একটি সবুজ পাতা ঝরে গিয়েছিল বলে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তুমি দেখে নিও, একে একে বানিয়ে তুলব সব, তুমি দেখে নিও। বাড়িঘর, ক্ষেত খামার, উঠোনে লাউয়ের মাচা, জানালার পাশে লতানে জুঁইয়ের ঝাড়, একে একে সমস্ত বানাবো, তুমি দেখে নিও। দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে, অবশ্য থাকবে। পুকুরে হাঁসের স্নান দেখতে চাও, সে আর এমন কি বেশি কথা, সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব। যা চাও সমস্ত হবে, একই সঙ্গে হয়তো হবে না, কিন্তু একে একে হবে। ভালোবাসা থাকলে সব হয়, দেখো সব হবে। যা কিছু বানানো যায় আমি সব 2 হাতে দিনে দিনে বানিয়ে তুলব, তুমি দেখে নিও। পরের কবি বিনয় মজুমদার, আর যদি নাই আসো। আর যদি নাই আসো, ফুটন্ত জলের নভোচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো নাই মেশো। সেও এক অভিজ্ঞতা। অগণন কুসুমের দেশে নীল বা নীলাভ বর্ণ গোলাপের অভাবের মতো, গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি। কে জানে হয়তো অবশেষে বিগলিত হতে পারো। আশ্চর্য দর্শন বহু আছে, নিজের চুলের মৃদু ঘ্রাণের মতন তোমাকেও হয়তো পাই না আমি। পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে। গ্রহণ হবার ফলে এরূপ দর্শন বহু আছে। আর যদি নাই আসো ফুটন্ত জলের নভোচারী, শুরু থেকে পড়ছি। আর যদি নাই আসো ফুটন্ত জলের নভোচারী, বাষ্পের সহিত যদি বাতাসের মতো নাই মেশো। সেও এক অভিজ্ঞতা। অগণন কুসুমের দেশে নীল বা নীলাভ বর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি। কে জানে হয়তো অবশেষে বিগলিত হতে পারো। আশ্চর্য দর্শন বহু আছে, নিজের চুলের মৃদু ঘানের মতন তোমাকেও হয়তো পাই না আমি।
পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে গ্রহণ হবার ফলে। এরূপ দর্শন বহু আছে। জীবনানন্দ দাশ, এই পৃথিবীতে এক স্থান আছে, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মিছে নীল বাংলার ঘাসে আর ধানের ভিতর। বিশালাক্ষী বর দিয়েছিলেন বলে। পরের কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজের আমার সকল আয়োজন। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলে কিছু নেই। আছে শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার হাত, হাতের আঙুল, আঙুলের নখ। দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ মস্তক। আমার দুঃখ আছে, কিন্তু আমি দুঃখী নই। দুঃখ তো সুখের মতো নীচ নয় যে আমাকে দুঃখ দেবে। আবার এই লাইনটা পড়ি। দুঃখ তো সুখের মতো নীচ নয় যে আমাকে দুঃখ দেবে। আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠির মতন। অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতিলকে। পাঁজরের নাম করে ওসব সঙ্গোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে। পরের কবি রুদ্র গোস্বামী। সে এলে। সে এলে আজ কি নিয়ে কথা হতে পারে? আত্রলিতার খোলা চিঠি, ডিউকের আত্মহত্যা, অথবা বিলি মরিসনের পিয়ানো? কি নিয়ে আজ তার সঙ্গে কথা হতে পারে? হেনরিয়েটার ভাঙা আয়না, বন্দরে নোঙর করা যুদ্ধজাহাজ, কিংবা কাঁসাইয়ের ঘাটের সেই দুরন্ত প্রেমিক প্রেমিকা? সে এলে সব যুদ্ধকে বুকে নিয়ে কাঁপি, সব রহস্যকে গুছিয়ে রাখি। তামাম আত্মহত্যারা আমার গুপ্ত কুঠুরিতে ভিড় করে। একটা মনের কথা বলার জন্য রোজ এত যুদ্ধ, এত আত্মহত্যা, এত রহস্য বুকের মধ্যে নিয়ে কি বাঁচা যায়? আজকে নেটের বিভিন্ন সূত্র থেকে অনুসন্ধান করে এই কয়েকটি কবিতা সংগ্রহ করেছিলাম পাঠ করব বলে। প্রতিবারের মতো এর মধ্যে অনেকগুলো কবিতাই আমার আগে পড়া ছিল না। অধিকাংশ কবিতা আগে পড়া ছিল, কিন্তু 2-3টি কবিতা আমার আগে পড়া ছিল না, বা সম্পূর্ণটা পড়া ছিল না, বা তেমনভাবে পড়া ছিল না। তাই ধরা যেতে পারে সেগুলো আমার প্রথম পাঠ। তাই অন্যান্য সমস্ত কবিতা একটানা পড়তে গিয়ে যেভাবে হোঁচট খাই, আর এই কবিতা পড়ার পড়ার যে স্বাভাবিকভাবে যে পড়ার রীতি, সেখানে হোঁচট খাওয়াটাও একটা কবিতা পাঠের স্বাভাবিক
অঙ্গ আমার কাছে। যারা শুনছেন তাদের কাছে হয়তো পীড়াদায়ক হতে পারে, কারণ আমি এই কবিতাগুলো যতবারই আবার রিপিট করে পড়ি না কেন, যতবারই পাঠ করে প্রস্তুতি নিয়ে পড়ি না কেন, কিন্তু পড়তে গেলেই আমাকে হোঁচট খেতে হবে। কারণটা কি, এর আগেও বহু ভিডিওতে বলেছি যে আমি যখন কবিতাটা পড়ছি, কবিতাটা পড়ার সময় পরবর্তী একটা লাইন বা পরবর্তী একটি শব্দ অটোমেটিক্যালি আমার মনের মধ্যে এসে ঠাঁই নিচ্ছে, এবং সেই যে লাইনটি, সেই যে চরণটি বা সেই যে শব্দটি, সেই যে শব্দগুচ্ছগুলি, তার বশে হয়ে পড়ি আমি। তার বশে হয়ে পড়ার ফলে আমি কবির লেখা কবিতার লাইন থেকে অনেক সময় ভুলবশত ছিটকে বেরিয়ে পড়ি, যেভাবে ডিরেলড হয় আর কি, ট্রেন দুর্ঘটনা হয়, ডিরেলড হয়, হ্যাঁ, রাস্তা ছেড়ে সড়ক ছেড়ে গাড়ি উঠে পড়ে রাস্তার ধারের কোনো বাড়ির ভেতরে, সেরকমভাবে এগুলি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। আর দুর্ঘটনা জীবনেরই অঙ্গ, আর এই দুর্ঘটনাগুলি এই কবিতাগুলোর মধ্যে হয়তোবা আমার জন্য অনিবার্য হয়ে উঠেছে। যাই হোক, এইভাবেই কবিতা পাঠ, কবিতার পড়া, কবিতার অনুশীলন বলা যেতে পারে, এগুলি চালিয়ে যাব। আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার।